আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফর টুডে ক্লাস 5। আজকে আমরা যে লেসনটা পড়বো, আমরা একটা র্যান্ডম লেসন পড়বো। সেটা হলো ইউনিট 4, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিট। এবং বাচ্চাদের এখান থেকে প্যারাগ্রাফ থেকে শুরু করে কোয়েশ্চেন অ্যান্সার, ট্রু ফলস সকল বিষয়ে প্রশ্ন আসে। ইউনিট 4-এ কি কি বিষয় আছে? একটি ডায়লগ আছে, একটি ম্যাপ আছে, তারপর আরো বেশ কিছু বিষয় আছে। এই ইউনিটটার টাইটেল আমরা দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, সবাই দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। বাচ্চারা যারা যুক্ত আছো সবাই বই খাতা নিয়ে বসে পড়ো, এবং অভিভাবক যারা যুক্ত আছেন তারা দেখেন ক্লাসটি। দেখেন আপনার বাচ্চার জন্য বা ক্লাস 5-এর আপনার যে সন্তান পড়াশোনা করছে তার জন্য এই ক্লাসটা বোঝা কতটা সহজ হবে আপনি নিজে কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন। আমাদের ইউনিট 4-এর যে বইটা আছে, ইংলিশ বইয়ের যে ইউনিট 4, এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট। তোমরা তোমাদের বইয়ের ডিস্টিংক্ট যে পেজ সেটা বের করে ফেলো, তাহলে তোমাদের পড়তে আরো সুবিধা হবে। সবসময় বুঝতে হবে বইয়ে কি বলার চেষ্টা করা হয়েছে। আমরা 1.1 এক্সারসাইজে দেখতে পাচ্ছি, দেখো বলা আছে লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। ম্যাপ মানে কি? মানচিত্র, তাই না? নিচে যে ছবিটা দেওয়া আছে এটাই ম্যাপ। আমরা কোনো একটা জায়গা যখন ওইটাকে বোঝার জন্য আমরা খাতায় কলমে এঁকে দেখি, ওই জিনিসটাকে আমরা বলি ম্যাপ, ওই চিত্রটাকে আমরা বলি ম্যাপ। এখানে আমাদের দেশ বাংলাদেশের একটা ম্যাপ দেওয়া আছে, এবং বলা আছে ফাইন্ড ইওর হোম ডিস্ট্রিক্ট। হোম ডিস্ট্রিক্ট আসলে কি? হোম ডিস্ট্রিক্ট হলো তোমার রুট, বা তোমার একদম গ্রামের বাড়ি। বাড়ি বলি না আমরা, তোমার দাদু বাড়ি, বা তোমার ফ্যামিলির অরিজিন কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, বা অরিজিন বা উৎস একদম শুরু হয়েছে কোন জেলা থেকে। আমরা অনেকেই কাজের প্রয়োজনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইত্যাদি অঞ্চলে থেকে থাকি, কিন্তু দেখা যাবে আমাদের ফ্যামিলির অরিজিন হলো হতে পারে রংপুর বা পাবনা বা দেখা যেতে পারে যশোর। এই যে আমাদের অরিজিন ফ্যামিলির, সেটাকে আমরা বলি হোম ডিস্ট্রিক্ট। একজন বলেছেন সাউন্ডের সমস্যা, কাইন্ডলি দেখবেন যে অন্যরা একটু জানান সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা, আমার প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আমাদের অ্যাডমিন যারা যুক্ত আছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন আমার কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, কানেক্ট দ্য ডটস অফ ইওর হোম ডিস্ট্রিক্ট। এখানে একটা ছোট এক্সারসাইজ তোমাদের দেওয়া আছে, দেখো ডট কানেক্ট করতে দিয়েছে। এখানে ছোট্ট করে ডট ডট করে সবগুলো দেখো জেলা আছে। ধরো আমার জেলা হলো পাবনা। আমি যে কাজটা করব, তোমাদের কাজটা হলো তোমাদের বইয়ের যে ডট গুলো আছে এইগুলো মিলিয়ে দাও। আমি কিন্তু আমার পাবনা জেলার এটা মিলিয়ে দিচ্ছি অলরেডি, দেখো। তুমি কি পাবনারটা মিলাবে? তোমরা কিন্তু পাবনারটা মিলাবে না। তোমাদের যার হোম টাউন পাবনা সেই পাবনারটা মেলাতে পারো, কিন্তু তোমাদের যাদের হোম টাউন অন্য কোনো জেলা, এখানে কয়টা জেলা আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশের জেলা কয়টা বাচ্চারা জানতে হবে। টোটাল 64 বা 64 ডিস্ট্রিক্টস আছে বাংলাদেশে, এবং এই 64 ডিস্ট্রিক্টস এর মধ্যে আমাদের এক একজনের হোম টাউন এক এক জায়গায়। আমাদের আজকের এই ইউনিটটা মূলত আমাদের হোম টাউন নিয়ে। তোমরা অনেকেই আমাকে আগে থেকে চিনে থাকতে পারো অথবা না চিনতে পারো। আমি তোমাদের সাথে আজকে যুক্ত আছি তোমাদের অর্ক স্যার। আমাকে এখানে সবাই অর্ক নামে চিনে। তোমরাও অর্ক নামে চেনো হয়তো। আমার অনেকগুলো ক্লাস তোমরা আগে দেখেছো, এই ক্লাসটাও আগে দেখতে পারো, কিন্তু লাইভ এভাবে একসাথে বসে ক্লাসটা করা হয় নাই। আজকে আমরা একদম ডিটেইল সেই ক্লাসটাই করব। এই ম্যাপটা থেকে তোমার ফ্রেন্ডকে তুমি জিজ্ঞাসা করো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় এই প্রশ্নোত্তর সেশনগুলো তোমাদের নিতে বলেছে। দেখো, প্রথম প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তোমার হোম ডিস্ট্রিক্টের নাম কি? তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করবে, দেখবে যে এক এক বন্ধুর কাছে তুমি এক এক উত্তর পাবে। তারপর দেখো হোয়াট আর সাম অফ ইওর নেইবারিং ডিস্ট্রিক্টস। নেইবারিং শব্দটার অর্থ কি জানো? প্রতিবেশী। ঠিক আছে, তোমার যে হোম টাউন, ওই জেলাটাকে প্রতিবেষ্টিত করেছে আর কোন কোন জেলা। যেমন আমার হোম টাউন পাবনা, পাবনার আশপাশে কি আছে? পাবনার সবচেয়ে ক্লোজেস্ট একটা ডিস্ট্রিক্ট কি? নাটোর, তারপরে কুষ্টিয়া। এই যে পাবনার যে নেইবারিং ডিস্ট্রিক্ট গুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন যদি তুমি রংপুর বলো তখন কিন্তু আমরা ওইদিকে যেতে পারবো, যে দিনাজপুর বা নীলফামারী। এভাবে আমরা আশপাশের জেলাগুলোকেও জানতে হবে। আমাদের নিজেদের হোম ডিস্ট্রিক্টের আশপাশে কোন কোন জেলা আছে এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। সো এই কোশ্চেনের উত্তর দিতে গেলে তোমার জানতে হবে তোমার হোম ডিস্ট্রিক্টের আশপাশে কোন কোন জেলা আছে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু শুধু শুধু দেওয়া না। তোমার পরীক্ষায় ডিরেক্ট তোমাকে উদ্দেশ্য করে এই প্রশ্নগুলো দিতে পারে, বলতে পারে যে তোমার হোম ডিস্ট্রিক্টের নাম কি? তোমার হোম ডিস্ট্রিক্টের কিছু নেইবারিং ডিস্ট্রিক্টস এর নাম লেখো। এটা কিন্তু তোমার আউট নলেজ কতটুকু বা
তোমার উপস্থিত বুদ্ধি কতটুকু, তুমি আশপাশ সম্পর্কে পারিপার্শ্বিক জ্ঞান কতটুকু বা আশপাশ সম্পর্কে কতটুকু জানো, এটা বোঝার জন্য কিন্তু তোমাকে জানতে হবে তোমার আশপাশে কোন কোন জেলা আছে তোমার জেলার। তারপরে এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, বা তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে তুমি কি পছন্দ করো। ঠিক আছে, একটু খেয়াল করো, চিন্তা করো। এক একজনের ডিস্ট্রিক্টে কিছু ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। এক একজনের হোম ডিস্ট্রিক্টসে আমরা এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স দেখি। আমার জেলা সম্পর্কে আমি কি পছন্দ করি, প্রথমত পাবনার মিষ্টি খুব ফেমাস। ঠিক আছে, পাবনার মিষ্টি অনেক মজা। সত্যি কথা বলতে তোমরা যদি না খেয়ে থাকো, ইউ অল আর ইনভাইটেড টু পাবনা। পাবনার মিষ্টি, তারপরে ঘি, এগুলো অনেক মজা হয়। ঠিক আছে, আর পার্টিকুলারলি পাবনার ওয়েদারটা একটু গরম, ঠিক আছে, বাট তবু আমি যখন ঢাকা থেকে পাবনায় আসি, আমি একটা আলাদা স্বস্তি অনুভব করি। হ্যাঁ, এই ফিলিংসটা আমি পছন্দ করি আমার ডিস্ট্রিক্ট সম্পর্কে। So, আমি কিন্তু একটা উত্তর দিয়ে দিলাম। তোমাদের এরকম আলাদা আলাদা উত্তর থাকতে পারে। আপনারা যারা এই ভিডিওটা আজকে ক্লাসের মাধ্যমে দেখছেন, আপনারা একটু জানান যে আপনাদের হোম ডিস্ট্রিক্ট, আচ্ছা আপনি গার্ডিয়ান হতে পারেন, আপনি স্টুডেন্টও হতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভিডিওটা যারা দেখছেন তারা কাইন্ডলি জানান যে আমাদের যে হোম ডিস্ট্রিক্ট, আমাদের নিজ নিজ হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা কোন বিষয়টা পছন্দ করি। কমেন্টে অবশ্যই জানাই দেন, আমি অপেক্ষা করছি আপনাদের উত্তরের। আর ডেমো ক্লাসটা তো চলতেছে এবং চলতে থাকবে, কোনো সমস্যা নাই। ইসরাত সুবাহা লিখেছেন, স্যার আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা, আমার হোম ডিস্ট্রিক্টও পাবনা, এবং এই মুহূর্তে আমি পাবনাতেই ছুটিতে আছি। ওকে, একজন লিখেছেন, স্যার ক্লাসের পর শিট দিবেন, আমরা প্রথমে বইয়ের পড়াটা কভার করে দিব এবং এই পড়ার উপরে আমাদের যে এক্সট্রা বিষয়গুলো থাকে আমরা প্রতিনিয়ত সেগুলোর উপরে পিডিএফ প্রোভাইড করব, বা শিট যেটা বলেন, আমরা এক্সট্রা ম্যাটেরিয়ালটাও দিব। এবং আমাদের ক্লাস কিন্তু রেগুলারলি 4 দিন সপ্তাহে হচ্ছে, রবি সোম মঙ্গল বুধ। আমাদের ব্যাচ দুইটা। সন্ধ্যার ব্যাচে অর্থাৎ 7টা থেকে 9টা 15 সন্ধ্যায় যে ব্যাচটা, সেটার ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। 3 দিন মাত্র ক্লাস হয়েছে। এবং আগামীতে খুব দ্রুত 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের বিকালের ব্যাচ, অর্থাৎ 4টা থেকে 6টার যে ব্যাচটা, এখানে ক্লাস শুরু হয়ে যাবে। আসন অনেক সীমিত। তো আপনারা যারা ভর্তি করতে চাচ্ছেন অবশ্যই পেজে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, কে কে লিখবেন যে আপনি কি পছন্দ করেন আপনার হোম ডিস্ট্রিক্টের। একজন লিখেছে, মুনতাসির তাহসিন লিখেছে মিষ্টি, আমাদের স্টুডেন্ট। তারপরে আরেকজন লিখেছে যশোরের খেজুরের গুড়। এই নামটা আমিও শুনেছি, ইনশাল্লাহ কখনো টেস্ট করতে হবে। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথা আমরা সবাই জানি, মুনতাসির তাহসিন। আচ্ছা, পটুয়াখালী, নাটোর, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছেন। আমরা অনেকগুলো উত্তর পেলাম। ইনশাল্লাহ আমরা এখন সামনের দিকে যাব। বাচ্চাদের বইয়ের পড়াগুলো আসলে খুবই সহজ এবং বোঝার মতো, যদি আমরা ইন্টারেস্টিং ভাবে পড়তে পারি। এই যে ইংরেজি, এই সাবজেক্টটা যে এত সহজ করে পড়ানো সম্ভব, সেটা আসলে বলার মতো না। ইউনিট 4 এর প্রথমে আমরা একটি ডায়লগ পাই, যেখানে দাদু এবং নাতনির মধ্যে একটা কথোপকথন আমাদের দেখিয়েছে। কার মধ্যে? দাদু এবং নাতনি। এই যে আমরা দেখতে পাচ্ছি ফাতিহা, ফাতিহা একটা ক্যারেক্টারের কথা বলা আছে। ফাতিহা বলছে, ফাতিহা সম্পর্কে এখানে বলা আছে, ফাতিহা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা কি? ফাতিহা একজন ছাত্রী, লেখা আছে কিন্তু ফাতিহা ইজ এ স্টুডেন্ট। কোন ক্লাসের ছাত্রী? স্টুডেন্ট অফ ক্লাস 5। কোথায় পড়ে? ফাতিহার স্কুলের নামটা কি? ফাতিহার স্কুলের নামটা হলো তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। আমি কখনো কিশোরগঞ্জে যাইনি, বাট আমার ফ্রেন্ড আছে, কিশোরগঞ্জ সম্পর্কে কম বেশি আমি জানি। হুম। আচ্ছা, ফাতিহার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফাতিহা হলো তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের একজন স্টুডেন্ট। ওয়ান ডে, অর্থাৎ একদিন, she asked her grandfather, সে তার দাদুকে জিজ্ঞাসা করলো, অ্যাবাউট দ্য নেমিং অফ আর হোম ডিস্ট্রিক্ট। এই যে আমরা যখন চিন্তা করি আমাদের জেলার নাম, ধরেন পাবনা, রাজশাহী, চিটাগাং বা চট্টগ্রাম, এই নামগুলো কোথা থেকে আসলো, আমরা কিন্তু বয়স্ক মানুষকে জিজ্ঞেস করলে অনেক সময় এর উত্তর পাই। যেমন ফাতিহার দাদু কিন্তু ঠিকই জানতো কিশোরগঞ্জ নামটা কিভাবে এসেছে। একদিন সে যখন জিজ্ঞেস করলো তার দাদুকে কিশোরগঞ্জ নামের নেমিং নেমিং মানে কি জানেন? নেমিং শব্দটার অর্থ হলো নামকরণ। এটা একটু আমরা নোট রাখবো, স্টুডেন্ট যারা ক্লাস করছো। নেমিং এখানে, নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট মানে তার জেলার
নামকরণ নিয়ে। নামকরণ কাকে বলে? এই যে কোনো একটা কিছুর নাম, ধরেন আহ একটা খাবার, ঠিক আছে, অথবা একটা, আমরা দেখতে পাচ্ছি একটা ধরেন টিস্যু বক্স, এখানে আমরা টিস্যু বক্স দেখতে পাচ্ছি। টিস্যু বক্সের নাম টিস্যু বক্স কিভাবে হলো? কারণ এর নাম দেওয়া হয়েছে টিস্যু বক্স, তাই তো? এই যে এই প্রসেসটা হলো নেমিং বা নামকরণ। তো কিশোরগঞ্জের নাম কিশোরগঞ্জ কিভাবে হলো, এটা সে জিজ্ঞাসা করেছে। ফাতিহা বলছে যে হ্যালো গ্র্যান্ডপা, হ্যালো দাদু, আর ইউ ফ্রি টু টক নাও? তুমি কি কথা বলার জন্য ফ্রি আছো? এখানে ফ্রি মানে কিন্তু, মানে আমরা যে মাগনা শব্দ ইউজ করি বা মুখ একদম টাকা ছাড়া, এটা না কিন্তু। ফ্রি মানে উনি অ্যাভেলেবেল আছে কিনা, বা উনি ওই সময় কথা বলার তার সময় আছে কিনা, বা ব্যস্ত না এমন কিছু কিনা। গ্র্যান্ডফাদার বা দাদু বলছেন যে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে কথা বলতে পারো। জি, অনেকে অনেক কিছু লিখেছেন নোয়াখালী সম্পর্কে, কিশোরগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর। দিনাজপুরের লিচু কিন্তু অনেক ফেমাস, এই লিচু খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি যখন ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম, আমার অনেক ফ্রেন্ড ছিল, আমি যে রংপুরের ছিলাম তো, এবং আমার অনেক ফ্রেন্ড ছিল দিনাজপুরের, সো এই লিচু খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আচ্ছা, জি, সন্ধ্যার ব্যাচে এখনো স্টুডেন্ট যুক্ত হওয়া সম্ভব। আপনি ভর্তির যে কোনো তথ্য জানতে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা আমরা করি, যেহেতু বাচ্চারা দেখছে। সো দেখেন, দাদু বলছে যে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। হ্যাঁ, তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। ফাতিয়া বলছে কুড ইউ প্লিজ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? তুমি কি আমাকে বলতে পারো, কুড ইউ প্লিজ টেল মি, অথবা কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট, হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? এই যে আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ, এই লাইনটা কিন্তু আমাদের কোন ভয়েসে লেখা আছে বলেন তো? আমাদের এই লাইনটা আছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস বা ভার্ব সম্পর্কিত সকল বিষয়, বেসিক গ্রামার, এগুলোও কিন্তু আমাদের জানতে হবে প্রাথমিক ভিত্তিতে ভালো একটা রেজাল্ট করতে। আমরা কিন্তু একাডেমিক পড়ার পাশাপাশি ব্যাচগুলোতে গ্রামার, বেসিক গ্রামার, টেন্স, ভার্ব সম্পর্কিত সকল কিছু, ভয়েস, এই জিনিসগুলো বাচ্চাদের কাভার করিয়ে দিব আমাদের এক্সট্রা ক্লাসে। এবং ইনশাল্লাহ টেক্সট বই এবং গ্রামার দুইটাই কানেক্টেড হবে। সো ডান পাশের সেন্টেন্সটা আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ, এটা প্যাসিভ ভয়েস আছে, পি লিখে রাখলাম, প্যাসিভ ভয়েসে আছে। সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি বলতে পারবেন বা তুমি কি বলতে পারবে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে হলো? কিভাবে, হাও আছে, ঠিক আছে, হাও মানে কি কিভাবে। গ্র্যান্ডফাদার বলছেন ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ওয়েল, সেটা একটা মজার গল্প, বা ইন্টারেস্টিং বলতে এখানে খুবই কৌতূহলময় বা কৌতূহলপূর্ণ একটা গল্প এখানে। ফাতিহা বলছে যে প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো, প্লিজ আমাকে বলো দাদু, আমি জানতে চাই। এবার দেখেন, গ্র্যান্ডফাদার বলছে ইন দ্য সিক্স সেঞ্চুরি, ষষ্ঠ সেঞ্চুরি মানে কি বলেন তো? শতক, ঠিক আছে, ষষ্ঠ শতকে, সিক্সথ সেঞ্চুরি শব্দটার মানে কি বলেন তো? সিক্স সেঞ্চুরি মানে 600 যে সাল, ঠিক আছে, ওইটার অ্যারাউন্ড, ঠিক আছে। আমরা এখন কোন সাল চলছে, এখন ইয়ার আমরা বলি, যখন বলি যে কোন বছর, এটা হলো 2026। তো অনেক অনেক আগে, একদম 600 সালের দিকে, দেয়ার ওয়াজ আ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিক। ল্যান্ডলর্ড শব্দটা আমাদের জানা দরকার, আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো, ল্যান্ডলর্ড শব্দটার অর্থ হলো, দেখো লর্ড মানে কি, ধরো মহান কেউ, ঠিক আছে, লর্ড। আর ল্যান্ড মানে জমি, তাহলে জমির যে মহান ব্যক্তি, যে অনেক, যার অনেক জমি আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হয়? জমিদার, ঠিক আছে। আমরা বলি না যে জমিদার ছিল, রাজা ছিল, এই যে ল্যান্ডলর্ড শব্দটার অর্থ হলো জমিদার। দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক, অথবা অনেক জায়গায় নাম শোনা যায় নন্দকিশোর প্রামাণিক হিসেবে। হি এস্টাবলিশড আ গঞ্জ, আমরা যে নারায়ণগঞ্জ বলি, মুন্সিগঞ্জ বলি, এই গঞ্জ শব্দটা যদি ভাঙি আমরা, হ্যাঁ, বিভিন্ন জায়গার নামে গঞ্জ আছে। গঞ্জ শব্দটার অর্থ দাঁড়ায় ব্যবসা কেন্দ্র বা বিজনেস সেন্টার, যেখানে ব্যবসা তৈরি হয় বা বাজার টাইপ, ঠিক আছে, বিজনেসের সেন্টার। এখন কোথায় তৈরি হয়েছিল? এই যে সেই নন্দকিশোর প্রামাণিক বা ব্রজকিশোর প্রামাণিক, তিনি একটা গঞ্জ তৈরি করেছিলেন অন দ্য ব্যাংক অফ দা, এখানে কিন্তু ব্যাংক বলতে আমরা টাকা রাখি যে ব্যাংকে, সেই ব্যাংক বোঝায় নাই, এখানে নদীর তীর। এই ব্যাংক শব্দটার অর্থ কি? এই ব্যাংক শব্দটার অর্থ হলো নদীর তীর। কোন নদীর তীর?
ব্রহ্মপুত্র নদীর তীর, ঠিক আছে। সো বেসিক্যালি স্টোরিটা হলো ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক, তিনি যেটা করেছেন, তিনি ব্রহ্মপুত্র নদের তীরে, নদী না কিন্তু, ব্রহ্মপুত্র কিন্তু নদ, রিভার বলেছে, বাট এটা আসলে বাংলায় আমরা নদ বলি। ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ স্থাপন করেছিলেন বা গঞ্জ তৈরি করেছিলেন। মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ বা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে এই কিশোরগঞ্জ নামটা এসেছে ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর এবং গঞ্জ। এই যে কিশোর নামটা ছিল আমাদের কোথায়, আমাদের জমিদারের নামের মধ্যে। আর যেহেতু সে গঞ্জ স্থাপন করেছিল বা তার তৈরি একটা প্রতিষ্ঠিত গঞ্জ ছিল ব্রহ্মপুত্র নদের তীরে, এজন্য কিশোরগঞ্জের নাম হয়ে গিয়েছে কিশোরগঞ্জ। দ্যাটস ওয়াই উই কল কিশোরগঞ্জ অ্যাজ কিশোরগঞ্জ। ফাতিহা তারা বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, অনেক অনেক আগে, একদম 1400 বছর আগের কাহিনী, তাই না? থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। দাদুকে ধন্যবাদ জানাচ্ছেন, থ্যাংক ইউ জানাচ্ছেন স্টোরিটা শেয়ার করার জন্য। দাদু বলছে যে ইউ আর ওয়েলকাম, দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ। দাদু ফাতিহাকে কিছু বই ধরায় দিলেন, বলছেন যে দিস উইল হেল্প ইউ টু নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বা তোমার নিজের জেলা সম্পর্কে আরো জানতে এগুলো তোমাকে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে। ফাতিহা বলছে যে ও শিওর, ও নিশ্চয়ই, আই উইল সার্টেইনলি, সার্টেইনলি মানে কি, সার্টেইনলি শব্দটার অর্থ হলো অবশ্যই বা আবশ্যিকভাবে, আমি অবশ্যই এগুলো পড়বো এবং আরো জানার চেষ্টা করবো। একজন লিখেছেন স্যার ল্যান্ডলর্ড শব্দের অর্থ কি। ল্যান্ডলর্ড আমি বলেছি, ল্যান্ডলর্ড শব্দের অর্থ হলো জমিদার, ঠিক আছে, যার অনেক অনেক নিজস্ব পার্সোনাল অ্যাসেট বা জমি আছে। ওকে, আমরা কারা কারা ক্লাস করছি, কে কে ক্লাস মনোযোগ দিয়ে দেখছেন, কমেন্টে একটু সাড়া দেন, কমেন্টে একটু লেখেন যে আছি বা ইয়েস। ঠিক আছে, ইয়েস কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ক্লাস এখনো দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ। ওকে, এই পেজটা আমরা পড়ে ফেলেছি, এই ডায়লগটা আমরা পড়ে ফেললাম। মূলত দাদুর থেকে ফাতিহা জানলো যে কিভাবে কিশোরগঞ্জের নাম কিশোরগঞ্জ হয়েছিল, ঠিক আছে। বিলিভ শব্দটার অর্থ হলো বিশ্বাস করা, বিলিভ, BELIEVE, বিলিভ শব্দটার অর্থ হলো বিশ্বাস করা। এখানে একটা এক্সারসাইজ আছে, চলেন আমরা মুখে মুখে সলভ করে ফেলি। রিড দ্য কনভারসেশন ইন 1.3। প্রথমত আমরা কনভারসেশনটা পড়ে ফেলেছি ফাতিহা এবং দাদুর মধ্যে, অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এবং এই কোয়েশ্চেনগুলো আমরা জোড়ায় জোড়ায় চলেন ক্লাসে আমরা ডিসকাস করে ফেলি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন? দ্য ওয়ার্ড গঞ্জ মিনস বিজনেস সেন্টার, তাই না? এই যে গঞ্জ শব্দটার অর্থ কি, আমরা কিন্তু আগেই দেখছি, গঞ্জ শব্দটার অর্থ হলো বিজনেস সেন্টার। এবং আমরা যখন লিখবো দ্য ওয়ার্ড গঞ্জ মিন, লিখবো না কিন্তু, আমরা যখন অ্যান্সারটা লিখবো তখন লিখবো দ্য ওয়ার্ড গঞ্জ মিনস, ঠিক আছে। আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো, এক মিনিট একটু, আমি এখানে লিখে দিই অ্যান্সারটা, দা ওয়ার্ড, দেখেন আমরা অ্যাপোস্ট্রফির মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে লিখবো, দ্য ওয়ার্ড গঞ্জ মিনস বিজনেস সেন্টার। এই যে প্রথম কোশ্চেনের আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, আমরা আশা করি দেখতে পাচ্ছি প্রপারলি। প্রথম কোশ্চেনের উত্তর কি হবে, দ্য ওয়ার্ড গঞ্জ মিনস বিজনেস সেন্টার। তারপরে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম? ওকে, এটার অ্যান্সার দুইভাবে দেওয়া যায়। প্রথমত তুমি একটু বলতে পারো যে আহ, কিশোরগঞ্জ ওয়াজ নেইমড আফটার ইটস ফেমাস ল্যান্ডলর্ড ব্রজ কিশোর প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক। ইয়েস, অনেকেই ক্লাস করছেন আমি দেখতে পাচ্ছি। আজকের ক্লাসের বৈশিষ্ট্য হলো আজকে আমি লাইভে ক্লাস দিচ্ছি, অন্যান্য টাইমে আপনারা আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখেন, আজকের ক্লাসটা একটু বিশেষ এই জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা নেক্সট কোশ্চেনের উত্তর শর্ট আমরা লিখে ফেলি। তা আচ্ছা, কিশোরগঞ্জ, এখানে বলেছে কিশোরগঞ্জের নাম কিভাবে পেয়েছে। কিশোরগঞ্জ, দেখো এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে কোশ্চেনটা কোন টেন্সে করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। বি নম্বরে বলেছে হাউ ডিড কিশোরগঞ্জ গেট ইটস নেম। এই যে হাউ ডিড কিশোরগঞ্জ, এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে কোশ্চেনটা, এবং এর অ্যান্সার কিন্তু পাস্ট টেন্সে হবে। কিশোরগঞ্জ
কি হবে এখানে? গট হবে, ঠিক আছে, পাস্ট সিম্পল বা ইনডেফিনাইট পাস্ট, পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে। কিশোরগঞ্জ গট ইটস নেম আফটার দ্য ফেমাস ল্যান্ডলর্ড রাজা কিশোর প্রামাণিক or নন্দ কিশোর প্রামাণিক। এটা একটু অ্যাডজাস্ট করতে হয় আমাদের, 1 মিনিট। অ্যান্সারটা কি দেখতে পাচ্ছেন সবাই ভালো মতো? আশা করি দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ got its name after the famous landlord Brajakishore Pramanik or Nandakishore Pramanik. It is believed অথবা it is said that he established a গঞ্জ অথবা বিজনেস সেন্টার এস্টাবলিশ করেছিল, যার কারণে কিশোরগঞ্জ got its name। ওকে, আশা করি দেখতে পাচ্ছি আমরা। ওকে, ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট এন্ড উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ। ঠিক আছে, আমরা ম্যাপটা একটু দেখি। ম্যাপে গেলে অলরেডি কিন্তু আমি বলেছি, নারায়ণগঞ্জের কথা বলেছি, আমরা মুন্সিগঞ্জের কথা বলেছি, যদিও মুন্সিগঞ্জ আসলে ঢাকার মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো নবাবগঞ্জ, ঠিক আছে, নবাবগঞ্জ কোনটা? শুধু নবাবগঞ্জ কিন্তু আসলে নাই, চাপাই নবাবগঞ্জ বলি, তারপরে হবিগঞ্জ বলি, তাই না? তারপরে দেখো গোপালগঞ্জ বলি। এই যে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঞ্জ নাম এদের মধ্যে আছে। এবং গঞ্জ নামের কনটেক্সটটা কি? গঞ্জ নামের কনটেক্সটটাই হইল এখানে একটা বিজনেস সেন্টার গড়ে উঠেছিল, ঠিক আছে। বিজনেস সেন্টার গড়ে ওঠার কারণে এখানে আমরা নামগুলো দিয়েছি গঞ্জ। এখানে আমরা কিশোরগঞ্জ বাদে আর কি কি পেতে পারি? হবিগঞ্জ আছে, মুন্সিগঞ্জ আছে, তারপরে আমরা চাপাই নবাবগঞ্জ, এটাও কিন্তু আছে। এরকম আরোগুলো আমরা বের করতে পারবো। আপনাদের যদি জানা থাকে, তোমার মাথায় যদি এই মুহূর্তে কোনো গঞ্জ আছে এমন একটা জেলা বা জায়গার নাম থাকে, তাহলে অবশ্যই অবশ্যই জানাও কমেন্টে। ওকে, আশা করি দেখা যাচ্ছে সবগুলো উত্তর আমি লিখে দিয়েছি। ওকে, আপনাদের মাথায় যদি আরো কোনো উত্তর থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা কিন্তু একটা এক্সারসাইজ সলভ করে ফেলেছি এবং এই ডায়লগটা পড়ে ফেলেছি। আমরা সামনে পড়বো, এই একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা ফাতিহা, যে ফাতিহার দাদু যে বইগুলো তাকে দিয়েছিল সেখানে একটা আর্টিকেল ছিল, যেটা কিশোরগঞ্জ সম্পর্কে অনেক ইনফরমেশন দেয় আমাদের। ওকে, আমরা এই ব্যাপারে এখন পড়বো। প্রকাশ বিশ্বাস স্যার বলেছেন যে সিরাজগঞ্জ থেকে তিনি বলছেন, সিরাজগঞ্জ আমার জেলার খুবই কাছে, একদম পাশের জেলা বলতে পারি। পাবনায় আমার বাড়ি, সো সিরাজগঞ্জ আসলে আমাদের একদম কাছে। হ্যাঁ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, এক্স্যাক্টলি। আরো দুইটার নাম কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এরকম অনেকগুলো আছে। তারপরে নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ ইজ ফেমাস, কোয়াইট ফেমাস। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে বলেন তো? একটা জিকে কোয়েশ্চেন ধরি আউট অফ নোওয়্যার, সেটা হলো শীতলক্ষ্যা নদীর তীরে। আচ্ছা, রিড দ্য আর্টিকেল। আর্টিকেলটা আমরা এখন পড়বো। সবাই এখন আসে, সুনামগঞ্জের কথা আমরা শুনলাম, মানিকগঞ্জের কথা শুনলাম, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আমরা আর্টিকেলের দিকে যাব, আর্টিকেলটা পড়বো, দেখবো যে ফাতিহা এই আর্টিকেলটা পড়ে কি কি ধারণা পায়। প্রথম থেকে আমরা শুরু করি। দেখো, ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জ সম্পর্কে আরো অনেক ইনফরমেশন কালেক্ট করেছে বা জোগাড় করেছে। কালেক্ট করা মানে কি? এখানে কালেক্ট করা অর্থ হলো সংগ্রহ করা। কালেক্ট করা শব্দটার অর্থ কি? আমরা কালেক্ট করা শব্দটার অর্থ একটু লিখে ফেলি, সংগ্রহ, 1 মিনিট, করা। ওকে, আমরা দেখতে পাচ্ছি কালেক্ট করা শব্দটার অর্থ হলো সংগ্রহ করা। এগুলো সে করেছে কিশোরগঞ্জ সম্পর্কে উইথ হেল্প অফ হার গ্র্যান্ডফাদার, তার দাদুর সহায়তায়। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স। ওকে, আমরা যারা যারা ক্লাসটি দেখছি অবশ্যই ক্লাসটি পরবর্তীতে পেতে আমরা শেয়ার দিয়ে রাখি এবং রিয়্যাক্ট দেই। আপনি নিচে রিয়্যাক্ট বাটন দেখতে পাচ্ছেন। আমরা ক্লাসটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার দেই এবং রিয়্যাক্ট দেই, এতে অন্যদের দেখার সুযোগ হবে এবং আপনিও পরবর্তীতে আপনার ফিডে ক্লাসটি খুঁজে পাবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ফাতিহা আরো
ইনফরমেশন কালেক্ট করেছে এবং এই ইনফরমেশনগুলো সে শেয়ার করতে চায় অন্যদের সাথে, ঠিক আছে। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স। অন্যদের সাথে সে কি করতে চায়, শেয়ার করতে চায়, বা এটা ভাগ করে নিতে চায়, সেটা অন্যদেরকেও জানাতে চায়। সি হ্যাজ আ রিটেন সি হ্যাজ রিটেন এই যে সে একটা কি লিখেছে, একটা স্মল আর্টিকেল লিখেছে। একটা আর্টিকেল, আর্টিকেল শব্দটার একদম অ্যাকচুয়াল যে বাংলা মিনিং এটা কিন্তু ধরো নাই বলা যায়। আর্টিকেল বলতে আমরা অনুচ্ছেদ বলতে পারি। একটা অনুচ্ছেদ লিখেছে, বা একটা ধরো একটা কি বলে সম্পাদকীয় পেজে আমাদের যে লেখালেখিগুলো দেয় মানুষ, আমরা পেপার পড়ি যারা বা দেখি, সেখানে আর্টিকেলই বলা হয়। বাংলায় অনেক ক্ষেত্রে আর্টিকেল বলেই আমরা এটা টার্ম করে থাকি। সো এই অনুচ্ছেদটা কার লিখেছে, এই আর্টিকেলটা একদম ফাতিহার নিজের লেখা। ও লিখেছে মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। এইটা থেকে তোমরা কিন্তু একটা বড় বিষয় শেখার আছে। তোমাদের বইয়ে এভাবে কিন্তু একটা আর্টিকেল দেওয়া আছে ফাতিহা লিখেছে। তোমাকেও কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বলতে পারে, তুমি তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লেখো, হাই চান্স, ঠিক আছে, বইয়ের মধ্যে আছে। সো এটা দেখলে তুমি ধারণা পাবে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে কিভাবে লিখতে হবে, বা কি কি ইনফরমেশন যেগুলো তুমি জানো না সেগুলো কালেক্ট করতে হবে। ওকে, ওকে এভরিওয়ান, চলেন এখন দেখি কি লিখলো ফাতিহা তার আর্টিকেলে। প্রথমে সে লিখেছে আই এম ফ্রম কিশোরগঞ্জ। ফাতিহা বলছে যে আমি কিশোরগঞ্জ থেকে। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা জেলা। এটা কিন্তু বলে না যে লার্জেস্ট, সবচেয়ে বড় জেলা কিন্তু না। সবচেয়ে বড় জেলা কোনটা বলেন তো? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা আমরা জানি যে রাঙামাটি। এখন দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, এখানে বুঝিয়েছে অন্যতম বড়, ঠিক আছে, বড় জেলাগুলোর মধ্যে একটা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের কোন দিকে অবস্থিত, একটু কিশোরগঞ্জের লোকেশনটা খেয়াল করেন। নর্থ ইস্ট, ঠিক আছে। এই দেখেন, নর্থ মানে কোনটা, দেখেন এখানে লেখা আছে নর্থ হলো উপরের দিক। মনে রাখবেন ম্যাপে সবসময় উপরের দিক নর্থ হয়, এবং ইস্ট, নর্থ ইস্ট মানে তাহলে এই দিকটা, ঠিক আছে, এই যে মাঝামাঝি। সো বাংলাদেশকে এটা যদি সেন্টার হয়, দেখো কিশোরগঞ্জ কিন্তু আসলেই নর্থ এবং ইস্টের মাঝে, বুঝতে পেরেছো? এটা যদি আমরা সেন্টার বা একটা কেন্দ্র হিসেবে ধরি বাংলাদেশের মাঝামাঝি, কিশোরগঞ্জ কোথায়, নর্থ ইস্টে, ঠিক আছে। তো এই জন্য বলা হয়েছে এটা হলো বাংলাদেশের নর্থ ইস্টার্ন পার্টে। এবং এর কি কি আছে, 8টা মিউনিসিপ্যালিটি আছে বা পৌরসভা আছে, এবং 13টা উপজেলা আছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, এরিয়াটা জানা খুব দরকার। তোমরা নিজেদের হোম টাউনের, হোম ডিস্ট্রিক্টে কয়টা উপজেলা আছে, কয়টা থানা আছে, কয়টা পৌরসভা আছে, এবং এর এরিয়া কতটুকু, কত বর্গ কিলোমিটার, সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জন্য। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। এবং আরেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে বলতে গেলে আরেকটা খুব বড় জিনিস হলো এই ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে বা পাশ দিয়ে কোন নদী প্রবাহিত, ঠিক আছে। সেই নদীটা কি এই ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে প্রবাহিত, নাকি ডিস্ট্রিক্টটা নদীটার ব্যাংকে অর্থাৎ নদীর তীরে অবস্থিত, এটা বলাটা খুব দরকার। এই যে এই ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে বা কিশোরগঞ্জের মধ্যে দিয়ে যে নদীগুলো যাচ্ছে সেগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, দা নরসুন্দা, ঠিক আছে। নরসুন্দা রিভারটা কিন্তু কিশোরগঞ্জের ওপরে এর প্রভাব ব্যাপক। কেন প্রভাব ব্যাপক আমি বলছি। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জের সদর মিউনিসিপ্যালিটি, এটার এরিয়া হলো 10 স্কোয়ার কিলোমিটার, যেখানে ফাতিহা থাকে। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, ঠিক আছে। এটা শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে। এখন একটা জেলা সম্পর্কে যখন তুমি বলছো, তুমি তো এর জিওগ্রাফিক্যাল দিকটা বললে, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল দিক কোনগুলো, এটা কয়টা উপজেলা আছে, কয়টা মিউনিসিপ্যালিটিস আছে, এর এরিয়া কতটুকু, কি কি নদী এর মধ্য দিয়ে বা পাশ দিয়ে গিয়েছে, এইটা কিন্তু আমরা বলেছি, ঠিক আছে। মিউনিসিপ্যালিটি আমরা পৌরসভা অর্থে ইউজ করেছি এখানে। ওকে, তারপরে দেখো আর কি কি বিষয় তোমাকে লিখতে হবে তুমি যখন লিখবে তোমার ইয়া সম্পর্কে, তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দিস ডিস্ট্রিক্ট বা কিশোরগঞ্জ জেলা হ্যাজ এনরিচ দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার। বাংলার যে লোক সাহিত্য, ফোক লিটারেচার, ফোক মানে কি, ফোক শব্দটার অর্থ হলো লোক। আমরা লোকসঙ্গীত বলি, লোক সাহিত্য বলি। বাংলাদেশের যে লোক সাহিত্য, এইটা ট্রেডিশন বা এইটার যে প্রথা,
এটাকে অনেক উন্নত করেছে বা সমুন্নত করেছে কিশোরগঞ্জ জেলা। এখানে এটা বোঝানো হয়েছে। কিন্তু কিভাবে করেছে? কারণ আমাদের বাংলা সাহিত্যে অনেক গান, প্রাচীন গান, এগুলো পাওয়া গিয়েছিল একটা জায়গায়, সেই জিনিসটাকে বলা হয় ময়মনসিংহ গীতিকা। ঠিক আছে? ময়মনসিংহ গীতিকার ম্যাক্সিমাম গানের লিরিক্স বা গানের কথা এগুলো কিশোরগঞ্জে কম্পোজ করা হয়েছিল। তাহলে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাংলা ফোক সাহিত্য বা লোক সাহিত্যে কিশোরগঞ্জ কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে বাংলা, আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের একটা বড় একটা আহ, নিদর্শন ময়মনসিংহ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকার ম্যাক্সিমাম লিরিক্স বা গানের কথা কিশোরগঞ্জ যে জেলাটা, এখানে কম্পোজ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। দ্য রিভার্স, নদী, দ্য হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজিয়ন সেট দ্য সিন ফর মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস। ঠিক আছে? অনেক জনপ্রিয় লোককথা বা লোককাহিনী বা পালা, পালা আমরা যাত্রা পালার কথা বলি, তাই না? আমরা প্লে বলি ইংলিশে, আমরা নাটক। এটা যারা গ্রামে গিয়েছো বা যাত্রাপালা দেখেছো তোমরা জানো, এটা কিন্তু বাঙালি সাহিত্য বা বাঙালি সংস্কৃতির সাথে অনেক দীর্ঘদিন জড়িয়ে আছে এমন একটা বিষয়। ঠিক আছে? আমরা যে বিষয়টা দেখবো, দেখো, রিভার্স এখানে বোঝানোর চেষ্টা করছে যে এই যে পপুলার জনপ্রিয় লোককাহিনী, পালা, এগুলো লেখার জন্য বা এগুলো ঠিক করার জন্য কিশোরগঞ্জের যে প্রকৃতি, কিশোরগঞ্জের নদী, হাওর, সবুজ মাঠ, এগুলো একটা পারফেক্ট সিন তৈরি করে দিয়েছিল লোক সাহিত্য তৈরির। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট। ঠিক আছে? প্রথম বাঙালি বাংলা সাহিত্যের প্রথম নারী কবি যিনি ছিলেন, তার নাম চন্দ্রপতি। কিশোরগঞ্জ ছিল তার হোম, অর্থাৎ তিনি কিশোরগঞ্জের ছিলেন। চন্দ্রবতীর হোমটাউন কোথায় ছিল? কিশোরগঞ্জ। আমরা যখন নিজেদের হোমটাউন সম্পর্কে জানবো, অবশ্যই তোমরা নিজ নিজ হোমটাউনে কে কে ফেমাস ব্যক্তিত্ব আছে। আমি পাবনা থেকে বলছি, আমি পাবনা থেকে যখন বলতে যাও পাবনার ফেমাস মানুষজন কারা, আমার কার কার নাম আসবে? সুচিত্রা সেনের নাম আসবে, তাই না? তারপরে আর কার কার নাম আসবে? প্রমথ চৌধুরীর নাম আসবে, ফেমাস, মানে উনি একজন সাহিত্যিক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। তো এরকম কিন্তু অনেকগুলো নাম আমরা আসবে, তোমাদের ডিস্ট্রিক্ট সম্পর্কে যখন বলবে তখনও আসবে। এখানে দেখো, উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রয়, ফেমাস পয়েটস, ফেমাস কবি সাহিত্যিক, তারাও কিন্তু কিশোরগঞ্জে, দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট। এবং বিখ্যাত চিত্রশিল্পী বা পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। জয়নুল আবেদিনেরও জন্ম কোথায়? জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জে। আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেমাস, সবচেয়ে ক্লাসিক একজন পেইন্টার হলেন জয়নুল আবেদিন। এবং জয়নুল আবেদিনের জন্ম কোথায়? কিশোরগঞ্জে। দের আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে টুরিস্ট অ্যাট্রাকশন বা মানুষের দেখার মতো বা দর্শনীয় স্থান বা পর্যটকদের আকর্ষণ কি আছে? টুরিস্ট শব্দটার অর্থ কি? টুরিস্ট অ্যাট্রাকশন, এটার অর্থটা আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের। এটার অর্থ হলো পর্যটক আকর্ষণ। ঠিক আছে? টুরিস্ট শব্দটার অর্থ পর্যটক এবং অ্যাট্রাকশন মানে আকর্ষণ। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো, আচ্ছা, রুশদিয়া বলেছে ও ফেনী থেকে। আব্দুস সালাম, একজন, আমরা তার নাম জানি, আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি ভাষা শহীদ হিসেবে। তার জন্মস্থান ছিল ফেনী। আমি জানতাম না এটা, আজকে জানলাম, তোমার থেকে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ রুশদিয়া। ওকে, আমরা কিশোরগঞ্জে তাহলে পর্যটক আকর্ষণ কি কি আছে, বা পর্যটক ঘুরতে গেলে বা সেখানে অ্যাট্রাকশন বোধ করবে এমন জায়গা কি আছে? বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ, অর্থাৎ ঈদের নামাজ যেখানে পড়া হয়, আমরা দেখতে পাচ্ছি শোলাকিয়া। শোলাকিয়া ঈদগাহ, সেটা কোথায়? কিশোরগঞ্জ সদরে কিন্তু অবস্থিত, অর্থাৎ কিশোরগঞ্জে। সো মনে রাখতে হবে বিষয়গুলো। কিশোরগঞ্জের কিন্তু ফেমাস কিছু জায়গা আছে, আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা দেখবো। দ্য হিস্ট্রিক্যাল শাহিদি মস্ক, শহীদি মস্ক। ঠিক আছে? এখানে ঐতিহাসিক শহীদি মস্কের কথা বলা হচ্ছে। হিস্ট্রিক্যাল শব্দটার অর্থ কি এটা আমরা একটু চলো জেনে রাখি। হিস্টোরি থেকে আসছে হিস্ট্রিক্যাল, উচ্চারণটা হিস্টোরিক্যাল না, কিন্তু হিস্ট্রিক্যাল, হিস্ট্রি থেকে আসছে। এখন
হিস্ট্রি শব্দটার অর্থ কি? ইতিহাস। আর হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি একটু ঐতিহাসিক, এখানে মসজিদটাকে ঐতিহাসিক বলা হয়েছে মূলত। এবং মস্ক শব্দটা প্রপারলি উচ্চারণ করতে হবে, মস্ক। মস্ক মানে হলো মসজিদ। আমরা বাংলায় মসজিদ বলে থাকি, ইংরেজিতে সেটাকে বলা হয় মস্ক। ওকে। এবং আরেকটা ফেমাস একটা মসজিদের নাম দা পাগলা মস্ক, ঠিক আছে? এটাও কিন্তু কিশোরগঞ্জ জেলায়। এবং দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর শিব মন্দির, এটাও কিন্তু কিশোরগঞ্জে। তো আমরা বেশ কিছু জায়গার নাম পেলাম, শোলাকিয়া ঈদগার নাম পেলাম, শহীদে মস্কের নাম পেলাম, পাগলা মস্কের নাম পেলাম, শিব টেম্পল অফ চন্দ্রবতী এটা নাম পেলাম। দেখো শিবা লেখা, বাট উচ্চারণটা কিন্তু শিব। দ্য ফোর্ট অফ ঈসা খান, ঠিক আছে? আমরা বারো ভূঁইয়া ঈসা খানের কথা জানি। ঈসা খান, ঠিক আছে? ইনি কে ছিলেন? এই যে বাংলার জমিদার ছিলেন, যারা কি করেছিল, যারা মুঘলদের এগেইনস্টে বা ব্রিটিশ শাসনের এগেইনস্টে যারা অলওয়েজ সচল ছিল, তাদের মধ্যে একজন ছিল ঈসা খান, বারো ভূঁইয়াদের একজন। জঙ্গল বাড়িতে তার দুর্গ আছে। ফোর্ট শব্দটার অর্থ কি? ফোর্ট শব্দটার অর্থ হলো দুর্গ, ঠিক আছে? এই যে দরস্য, এখানে লিখতে গেলে একটু কষ্ট হয় যদি। দুর্গ, দুর্গ, ঈসা খানের দুর্গ আমরা এখানে দেখতে পাই। এবং শাহ মাহমুদ মস্ক, আরেকটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো 11 সিন্ধু, ঠিক আছে? জায়গার নাম কি? জায়গাটার নাম হলো 11 সিন্ধু। এই জায়গায় আমরা শাহ মাহমুদ মস্ক দেখতে পাই। আর অলসো সাম হিস্ট্রিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। ফাতিহা কিন্তু আরো কয়েকটা জায়গার নাম বললো, হিস্ট্রিক্যাল প্লেস যেগুলো তার হোম ডিস্ট্রিক্টের। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। শেষ করলো কিভাবে? তিনি সাথিয়া বললো যে সে অনেক প্রাউড বোধ করে, ঠিক আছে? সে অনেক গর্বিত বোধ করে যে তার জন্ম কিশোরগঞ্জে হয়েছিল। এখন এখানে কিছু ট্রু ফলস আছে, চলো সলভ করে ফেলি। আমরা মাত্র প্যাসেজটা পড়ে ফেললাম, কোনটা ট্রু কোনটা ফলস এটা আমরা লেখার চেষ্টা করি। চলো। কিশোরগঞ্জ ইজ ইন দা নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। ইয়েস, আমরা দেখেছিলাম নর্থ ইস্টার্ন, ওপরে ডানে, তাই না? সো এটা কি হবে? এটা ট্রু। এটা আমরা ইংরেজিতে লিখি ট্রু। ওকে, ট্রু। তারপরে আমরা দেখতে পাচ্ছি নরসুন্দা রিভার ফ্লোস থ্রু দা ডিস্ট্রিক্ট টাউন। এক্স্যাক্টলি, আমরা দেখেছিলাম এখানে, তাই না? নরসিংদীর কথা বলা হয়েছিল। আমরা যে ডিস্ট্রিক্ট টাউন বা জেলা শহর, এটার মধ্য দিয়ে কি যায়? নরসুন্দর বা নরসুন্দা রিভার প্রবাহিত এই মাছ দিয়ে। সো চলেন আমরা এটাও লিখে ফেলি। বি নাম্বারও কি আমরা দেখতে পাচ্ছি? বি নাম্বারের অ্যান্সার হবে ট্রু। 1 মিনিট, একটু ওয়েট। এটাও ট্রু। তারপরে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। এটা ফলস। বাংলা লিটারেচারের একটা, বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ পার্ট কি আমি বলেছি, ময়মনসিংহ গীতিকা, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এটা ফলস। এবং এটার অ্যান্সার কিভাবে লিখবে জানো? ময়মনসিংহ গীতিকা ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ বাংলা লিটারেচার। ওকে, 3 নম্বরটা মিথ্যা। আচ্ছা, 3 নম্বরটা কই লিখবো? মিথ্যা এখানে লিখে দেই। একটু ওয়েট করেন, একটু আমি ঠিক করে নিই, লিখতে পারতেছি না তাছাড়া। সো বি নাম্বারটা ট্রু। আচ্ছা, আমি এভাবে লিখে দিই, প্রথমটা রাইট, দ্বিতীয়টা রাইট, 3 নম্বরটা ফলস। ময়মনসিংহ গীতিকা ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচার। সুকুমার রায় ইজ আ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। এটা সঠিক। সুকুমার রায় বাচ্চাদের জন্য অনেক অনেক কিছু সাহিত্য লিখেছে, ঠিক আছে? সো এইটাও কিন্তু আমাদের ট্রু, দেখতে পাচ্ছি ট্রু। ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো, শোলাকিয়া ইজ দ্য অনলি টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। নো, আমরা কিন্তু আরো জেনেছি শোলাকিয়া ঈদগাহ বাদে আমাদের বেশ কিছু মসজিদ আছে কিশোরগঞ্জে। সেখানে শহীদি মস্ক, তারপরে মাহমুদ কি বলে, সুলতান মাহমুদের, শাহ মাহমুদের মস্ক, পাগলা মস্ক, শিব টেম্পল অফ চন্দ্রপতি, এগুলোও দেখেছি। তারপরে জঙ্গল বাড়িতে আমরা দেখেছি ঈশা খানের দুর্গ আছে। তো এগুলোর কথা তো বলতে হবে। দেখো, বুঝে বুঝে পড়লে উত্তর দেওয়া কত সহজ। আমরা যা পড়েছি ওই রকম ওইটার উপরেই আমরা উত্তরগুলো দিচ্ছি। সো এটার উত্তর হলো নো, ঠিক আছে? অর্থাৎ ফলস এটা। এখানে আরো কিছু জায়গা আছে, সেগুলোর কথাও উঠবে। ওকে।
ওকে, ভালো মতো একটু গুছিয়ে দেই যেন তোমরা স্ক্রিনশট নিতে পারো ভালো মতো। স্ক্রিনশটটা নিয়ে রাখলে তোমরা তোমাদের বইয়ে এটা অ্যাড করতে পারবা। এটা ফলস। ওকে, ট্রু ট্রু ফলস ট্রু ফলস। তো আমাদের অ্যান্সারটা হবে এরকম, ঠিক আছে? আমরা 6টার দিকে ক্লাস শেষ করে দিব হোপফুলি। এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, সবগুলো এক্সারসাইজ আমরা করব না। একটা ডেমো ক্লাস হিসেবে আসলে যতটুকু ক্লাস করানো দরকার, কিভাবে ক্লাসগুলো হবে এটা তো আমরা অলরেডি বুঝতে পারছি। 53 মিনিট আমাদের ক্লাস হয়ে গিয়েছে, আমরা অ্যান্সার গুলো করব। ওকে, দেখো অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এগুলো আমরা একটু মুখে মুখে সলভ করার চেষ্টা করি। প্রথমে বলা আছে, হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কেন ফেমাস একটু চিন্তা করি, একটু চিন্তা করে। শোলাকিয়ার নামটা আমরা শুনেছি কিশোরগঞ্জের মধ্যেই। শোলাকিয়া কি আমি বলেছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, ঠিক আছে? শোলাকিয়া ইজ ফেমাস অ্যাজ দ্য লার্জেস্ট ঈদগাহ অফ বাংলাদেশ, ঠিক আছে? শোলাকিয়া কেন ফেমাস? শোলাকিয়া ইজ ফেমাস অ্যাজ দ্য লার্জেস্ট Idgah of Bangladesh. Okay. Where is the fort of Isa Khan located? The fort of Isa Khan is located at Jangalbari, Kishoreganj. ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশনস অফ কিশোরগঞ্জ। Among all tourist attractions of Kishoreganj, we can see the historical Shahidi Mosque, and we can see the fort of Isa Khan or the Pagla Mosque, for example. এগুলো কিন্তু আমরা দেখতে পারি টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে। নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম ফিমেল অর্থাৎ মহিলা কবির নাম কি? এটা কিন্তু তোমরা সবাই জানো, সবাই পড়েছো। কিশোরগঞ্জ থেকে তিনি ছিলেন এবং তার নাম কি? সবাই কমেন্টে জানিয়ে দেন। বাংলা সাহিত্যের প্রথম কবির নাম কি, ফিমেল পয়েট। খুবই তার কিন্তু একটা শিব মন্দিরও তার একটা ফেমাস আছে, ঠিক আছে? সবাই কমেন্টে এটার উত্তর জানান। নাম্বারের কোশ্চেনে চলে যাই, আপনাদের থেকে এই উত্তরটা নিব। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ, ঠিক আছে? দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ ইজ ইমেন্সলি বিউটিফুল, অনেক সুন্দর। দ্য রিভার হাউস অ্যান্ড দ্য গ্রিন ফিল্ড সেট দ্য প্লট অর দ্য সিন ফর দ্য পপুলার ফোক লিটারেচার্স অ্যান্ড দ্য পালাস, ঠিক আছে? এই যে এত ন্যাচারাল বিউটির কারণেই বাংলা সাহিত্য, বাংলার যে লোক সাহিত্যর এত গুরুত্বপূর্ণ পালা, ময়মনসিংহ গীতিকা ইত্যাদি কিন্তু তৈরি হয়েছিল কিশোরগঞ্জের মতো জায়গায়। তো এটা ন্যাচারাল বিউটির গুরুত্বটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এক্স্যাক্টলি, চন্দ্রাবতী ওমর ফারুক, তুমি সঠিক বলেছো। চন্দ্রাবতী ওমর ফারুক, তুমি কি আমাদের ব্যাচের স্টুডেন্ট নাকি আমাদের অনলাইন পেজে আমাদের সাথে যুক্ত আছো? আমাদের ক্লাসগুলো দেখো, একটু জানাবে। ইনশাল্লাহ তুমি অনেক ভালো পার্টিসিপেট করেছো ক্লাসে, আজকে ক্লাসে। সো এই যে হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা জানলাম, এখানে আরো কিছু গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আছে। আমাদের ব্যাচের অর্থাৎ প্রাথমিক বৃত্তির জন্য আমাদের যে ব্যাচটা শুরু হয়েছে 7টা থেকে 9টা পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে সন্ধ্যায়, এবং 4টা থেকে 6টা বিকালের ব্যাচ। আমাদের সন্ধ্যার ব্যাচটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, মাত্র 3 দিন ক্লাস হয়েছে। আমাদের সকল ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে, এবং আমাদের ক্লাসগুলো সপ্তাহে 4 দিন, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন আমাদের দুইটা করে, প্রতিদিন দুইটা করে ক্লাস হয়, দুইটা সাবজেক্টের। বিকালের ব্যাচের ক্লাসটা আরো কিছুদিন পরে শুরু হবে, এই মুহূর্তে ভর্তি চলছে, খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে। এবং সন্ধ্যায় যারা ক্লাস করতে চান তাদেরও কিন্তু এখনো সুখবর যে এখনো সিট কিছু ফাঁকা আছে, আপনারা এখনো নতুন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন সন্ধ্যায়। সো আপনারা যারা চাচ্ছেন ক্লাস 5-এর একাডেমিক পড়ার পাশাপাশি প্রাথমিক বৃত্তি বা যে কোনো বেসরকারি বৃত্তি পরীক্ষার জন্য আপনার সন্তানের প্রস্তুতি একদম 100% করে রাখা যায়, আমি আজকের ক্লাসটা যেভাবে ধরে ধরে প্রতিটা জিনিস পড়ালাম, আপনি নিজেই দেখেছেন একটা বাচ্চা ক্লাসটা করলে পারবে কিনা, আপনি নিজেও সেটা বুঝতে পারবেন। সো আপনি যদি চান এভাবে প্রতিটা সাবজেক্ট আমাদের ওয়েল ট্রেইনড ওয়েল গ্রুম টিচারের আন্ডারে তারা কন্টিনিউ করুক, অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের ব্যাচে 4 দিন ক্লাস হবে, প্রতিদিন দুইটা করে, সপ্তাহে 8টা ক্লাস। এবং পরীক্ষার নেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা বাচ্চাদের ফ্রি হ্যান্ড রাইটিং, বাচ্চাদের পরীক্ষার যে এরর গুলো এগুলো কিন্তু সমাধান করে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। ইংরেজি একটা ডেমো ক্লাস, অসাধারণ ডেমো ক্লাস হলো। সামনে আমরা বাংলা একটা ডেমো ক্লাস থাকবো, ম্যাথ, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টেরও ডেমো ক্লাস থাকবে। আপনারা ডেমো ক্লাস দেখেন, ক্লাসের কোয়ালিটি দেখেন, ভর্তি করেন সর্বোচ্চ ভালো জায়গায়। আমি বলছি না যে
অন্বেষণ ক্যারেট একাডেমি সেরা, কিন্তু আপনি সব জায়গায় খোঁজ নেন, আপনি নিজে যাচাই করুন কোথায় ক্লাসটা ভালো হয়, কোথায় আপনি সর্বোচ্চ ভালো টিচারটা পাচ্ছেন। তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি উত্তরটা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, আমরা আমরা আজকে তাহলে আজকের এই ক্লাসটা শেষ করি। হোম ডিস্ট্রিক্ট ব্যাপারে আমরা অনেক কিছু পড়লাম। আপনারা নিজেদের সন্তানকে উদ্বুদ্ধ করেন তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানার, আউট নলেজ, বইয়ের বাইরে কিছু জানার, থিঙ্কিং আউট অফ দ্য বক্স, এই বিষয়টা প্রমোট করবেন। ইনশাল্লাহ তারা সর্বোচ্চ ভালো করতে পারবে জীবনে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও সে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারবে। ক্যাডেট স্কুলে ভর্তির জন্য আলাদা কোচিং আছে কিনা? আমাদের ক্যাডেট কলেজে ভর্তির জন্য আলাদা প্রোগ্রাম আছে, যেটা আমরা ক্লাস 6-এ মূলত আমাদের ক্যাডেট কোর্সটা পরিচালিত হয়। আজকে সন্ধ্যার ক্লাস হবে, যারা ব্যাচের স্টুডেন্ট আছো থেকে মানে যারা ব্যাচের স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই আজকে সন্ধ্যার ক্লাসটা পাবে, কোনো সমস্যা নাই। আজকে সন্ধ্যা ঠিক 7টায় ব্যাচের স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে আমাদের রেগুলার ক্লাসে, এবং আগামী কোনো একটা দিন ডেমো ডেমো ক্লাসে দেখা হবে ফেসবুক লাইভে। যারা এখন আমাদের ব্যাচে যুক্ত হন নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ব্যাচ তৈরি হয়ে গেছে, 25 থেকে 30 জনের আলাদা আলাদা ব্যাচে আমাদের প্রতিটা সাবজেক্টে আলাদা টিচার, এবং বাচ্চারা ক্লাসে প্রশ্ন করার সুযোগ পাবে সবাই। এভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো একটা ক্লাসে। আর প্রতিনিয়ত আমার ভিডিও তো আপনাদের কাছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।